একজন স্বাস্থ্য সচেতন মানুষ কোলেস্টেরলের নাম শোনেনি এমনটি হতেই পারে না। আবার আমরা বেশিরভাগ মানুষই কোলেস্টেরলকে একটা ক্ষতিকারক পদার্থ হিসেবে জানি বা যাকে ভিলেন হিসেবে গণ্য করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না এই কোলেস্টেরল কিন্তু আমাদের মানব শরীরের গঠনে এক অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি ডক্টর জীবন ঘোষ বর্মন আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। যে ভিডিওতে আমরা জেনে নেব কোলেস্টেরল কী, তার কতগুলো প্রকার রয়েছে এবং কত তার মাত্রা থাকা দরকার এবং এর কী কী প্রয়োজনীয়তা রয়েছে এবং এর মাত্রা বেড়ে গেলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। এবং সর্বশেষে একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কথা বলবো, যেটা একটা কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনস, যেখানে ওয়েল সিলেক্টেড যে রেমেডিগুলো আছে তার সঙ্গে এটা কন্টিনিউ করলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি উচ্চ কোলেস্টেরল হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এবং এটা একটা দীর্ঘমেয়াদী সলিউশন হিসেবেই থাকে আর কি। তবে ভিডিওটি শুরু করার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব কোলেস্টেরল কী। তো কোলেস্টেরল হচ্ছে একটা ওয়াক্সি বা মোম জাতীয় এবং স্নেহ বা ফ্যাট জাতীয় পদার্থ, যেটা আমাদের মানব শরীরে তৈরি হয়ে থাকে। এছাড়া আমরা অ্যানিমেল ফুড বা প্রাণীজাত খাবারের মাধ্যমে শরীরে সঞ্চয় করে থাকি। তো আমরা প্রথমে জেনে নেব আমাদের শরীরে কোলেস্টেরলের কী কী প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, এই কোলেস্টেরল কিন্তু আমাদের হেলদি সেল বা একটা সুগঠিত সেল গঠনে সহায়তা করে থাকে। এই কোলেস্টেরল কিন্তু আমাদের শরীরে হরমোন, বিশেষ করে সেক্স হরমোন, কর্টিসল এগুলো তৈরি করে থাকে। তো সেক্স হরমোন বলতে আমরা টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেন এই ধরনের হরমোনের কথাই জানি, তাই তো? তাছাড়া কোলেস্টেরল আমাদের শরীরে ভিটামিন ডি সিনথেসাইজ করে থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন, আমাদের বিশেষ করে হাড় গঠন বা দাঁত গঠনে সহায়তা করে থাকে, আমরা সবাই জানি। তাছাড়া এই কোলেস্টেরলই কিন্তু আমাদের যে বাইল পিগমেন্টসগুলি তৈরি করে আমাদের হজম শক্তিকে, যার মাধ্যমে আমাদের ডাইজেশনস পাওয়ার বৃদ্ধি পায় এবং বা মেনটেন থাকে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব যে কোলেস্টেরল কী কী টাইপ রয়েছে। তো কোলেস্টেরল সাধারণত যে টাইপগুলি রয়েছে তাতে নম্বর 1 হচ্ছে এলডিএল, যেটাকে আমরা বলি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যার মাত্রা থাকা দরকার 100 mg/dl এর নিচে, এবং এটা খুবই খারাপ কোলেস্টেরল। এর নাম হচ্ছে ব্যাড কোলেস্টেরল, যার পরিমাণ 100 ml/dl এর বেশি হলে সেটা আমাদের যে আর্টারিগুলো, ধমনীগুলো রয়েছে তার মধ্যে একটা প্লেক গঠনের মাধ্যমে সেটা ব্লকেজ করে দেয়, যার জন্য আমাদের হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোক, এমনকি সেরিব্রাল স্ট্রোকও হতে পারে। তো বন্ধু, এরপরে টাইপ রয়েছে যেটাকে আমরা বলি এইচডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটার মাত্রা কিন্তু যত বেশি থাকবে তত আমাদের শরীরের পক্ষে সেটা উপকার করে থাকবে। বিশেষ করে এটার কমপক্ষে 60 mg/dl এর উপর থাকা দরকার। আর এটাকে এই জন্যে কিন্তু, যেহেতু এটা খুব আমাদের প্রয়োজনীয় একটা কোলেস্টেরল, এবং যেহেতু এই কোলেস্টেরলটি আমাদের খুবই প্রয়োজনীয়, তার জন্য এর নাম রাখা হয়েছে গুড কোলেস্টেরল। তো বন্ধু, এছাড়া কোলেস্টেরল আরেকটি টাইপ রয়েছে যেটাকে টিজি বা ট্রাইগ্লিসাইড বলা হয়ে থাকে। তো ট্রাইগ্লিসাইড কিন্তু আমাদের মূলত যে কাজটি করে থাকে সেটা হচ্ছে, যখন আমরা কোনো কারণে উপোস রয়েছি বা অনেকক্ষণ থেকে খাবার শরীরে ঢুকছে না, তো সেই রকম ক্রাইসিসে কিন্তু এই ট্রাইগ্লিসাইড আমাদের কোষের মধ্যে খাদ্য পাঠিয়ে থাকে। তো এই ট্রাইগ্লিসাইডের একটা মাত্রা রয়েছে যেটা আমরা সাধারণত লেস দ্যান 150 mg/dl বলে থাকি, বা সোজা কথা হচ্ছে 150 mg/dl এর নিচে থাকবে। কোনো কারণে যদি এটা 150-র উপরে উঠে যায় এবং 200-র মধ্যে থাকে, তখন সেটাকে আমরা বলি যে এটা বর্ডারলাইন কোলেস্টেরল রয়েছে। এবং যখন 200 পেরিয়ে যায়, 200 থেকে 499 অবধি, সেটাকে বলা হয় হাই কোলেস্টেরল। এবং যদি এটা 499কে পার করে 500-র ঘরে চলে যায়, তখন সেটাকে বলা হয় ভেরি হাই কোলেস্টেরল, এবং যে কন্ডিশনে আমাদের অ্যাকুইট প্যানক্রিয়াটিস সৃষ্টি হয় এবং সেটা একটা চিন্তার বিষয় বা সিরিয়াস মেডিকেল ইস্যুস। তো বন্ধুরা, টোটাল কোলেস্টেরলের মাত্রা নর্মাল লেভেল হচ্ছে লেস দ্যান 200 mg/dl বা 200 mg নিচে থাকবে। সেটা যদি 200 থেকে 239 mg/dl হয়ে থাকে, সেটাকে আমরা বলি বর্ডারলাইন কোলেস্টেরল, বা তখন আমাদের চিন্তা ভাবনা করার সময় এসে গেছে যে আমাদের কিছু ডায়েট কন্ট্রোল করে চলতে হবে বা এক্সারসাইজ করতে হবে। আর যখন এটা 240 টাচ করে থাকে বা তার উপরে উঠে যায়, তখন আমরা বলি সেটাকে হাই কোলেস্টেরল। তো বন্ধুরা, নিশ্চয়ই আমরা এতক্ষণ বুঝে গেছি যে কোলেস্টেরলের মধ্যে একমাত্র এইচডিএল ছাড়া বাকি যে কোলেস্টেরলের পার্টগুলি রয়েছে সেটার মাত্রা বৃদ্ধি পাওয়া মানে আমাদের সেটা একটা রিস্ক ফ্যাক্টর। বিশেষ করে ট্রাইগ্লিসারাইড
এবং এলডিএল যখন শরীরের মধ্যে বেড়ে যায় তখন এটা শরীরের যে আর্টারিগুলো রয়েছে তার মাধ্যমে প্লাগ, ছবিতে দেখুন, এই প্লাগগুলি গঠনের জন্য কখনো আর্টারিগুলি আংশিকভাবে বা কখনো ফুললি ব্লকড হয়ে আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক, এমনকি সেরিব্রাল স্ট্রোকের মতো সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব আমাদের শরীরে কেন কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেয়ে থাকে। তো এটা প্রথমেই বলতে হবে যে আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি ফুড হ্যাবিট, এক্সারসাইজ না করা, এর জন্য শরীরের ওজন বেড়ে যাওয়া, এই কারণগুলি মোটামুটি আমাদের কোলেস্ট্রলের মাত্রাকে বাড়িয়ে দেয়। তো বিশেষ করে যখন আমরা স্মোকিং করে থাকি, আমরা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল নিয়ে থাকি, এছাড়া যেটাকে বলে ফাস্টফুড খাবারগুলো, বিশেষ করে ডেয়ারি খাবারগুলো থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কোলেস্ট্রল আমাদের শরীরে ঢুকিয়ে থাকি। এবং এছাড়া যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে না বললেই চলে, তাদেরও কিন্তু কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো এখন আমরা জেনে নেব এর ম্যানেজমেন্ট কী কী রয়েছে। তো প্রথমেই এখানে ডায়েট কন্ট্রোলটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে যাদের হাই কোলেস্ট্রল রয়েছে তাদের ক্ষেত্রে যে ড্রিঙ্কসগুলি করা উচিত সেটা যদি বলতে হয়, তো প্রথমে হচ্ছে গ্রিন টি, দিনে 2 থেকে 3 কাপ গ্রিন টি খেতে হবে। এছাড়া সয়া মিল্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ড্রিঙ্কস যেটা আমাদের কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে দেয়। এছাড়া ওটস মিল্ক আপনারা দেখে নেবেন, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, সেটাও কিন্তু আমাদের কোলেস্ট্রল মাত্রাকে কমিয়ে দেয়। এছাড়া বেদানা বা ডালিমের রস, এমনকি এটাকে যদি আমরা র খেয়ে নিই সেটা মনে হয় আরও ভালো হবে। তো এগুলো খাবার কিন্তু, এই ড্রিঙ্কসগুলি কিন্তু আমাদের কোলেস্ট্রল মাত্রাকে নামিয়ে আনে। এছাড়া প্রচুর পরিমাণে গ্রিন লিফি বা সবুজ শাকসবজি আমাদের কোলেস্ট্রল মাত্রাকে কমিয়ে নিয়ে আসে। এখন আমরা জেনে নেব কোন খাবারগুলি আমাদের বর্জন করতে হবে। তা আমরা প্রথমেই বলে নিয়েছি যে ডেয়ারি খাবার, এছাড়া ফাস্টফুড, তার সঙ্গে সঙ্গে রেড মিট, তার সঙ্গে সঙ্গে স্মোকিং বা অ্যালকোহল কনজিউম করা, এগুলোকে একদম বন্ধ করে দিতে হবে। কারণ শুধু ওষুধ খেলে হবে না, এই পার্টটুকুও কিন্তু খেয়াল রাখতে হবে যে ডায়েট কন্ট্রোল। এছাড়া আমাদের সপ্তাহে কমপক্ষে 5 দিন আধা ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই করতে হবে, যাতে আমাদের বডি ওয়েটটা কন্ট্রোলে থাকে। তো বন্ধুরা, কোলেস্ট্রল নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি, সেটা উপরের লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পাবেন। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো আজকে যেটা মূলত আলোচনা, যে একটা হোমিওপ্যাথিক ওষুধ, যেটা একটা কম্বিনেশন, যেটা অ্যাডেল কোম্পানি বানিয়েছে, অ্যাডেল 28। এই ওষুধটি কিন্তু সত্যি খুব দুর্দান্ত রেজাল্ট রয়েছে, আমি নিজেই দেখেছি। তো আমাদের কোলেস্ট্রলের জন্য যে ওয়েল সিলেক্টেড রেমেডি, যেটা আমার আগের ভিডিওতে আমি উল্লেখ করেছি, সেটার সঙ্গে সঙ্গে যদি এই ওষুধটি চালানো যায়, এর কম্পোজিশন কী আছে, এর কম্পোজিশনটি আমি স্ক্রিনে দিচ্ছি, দেখে নিন। তো 1 মাসের মধ্যেই আপনার কোলেস্ট্রল কিন্তু নর্মাল লেভেলে চলে আসবে, এবং সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী, এমন না যে ওষুধটি বন্ধ করে দিলেন আর আপনার কোলেস্ট্রল হু করে বেড়ে গেল। আর তবে এটাও ঠিক যে আপনাদের কিন্তু ডায়েট কন্ট্রোল অ্যান্ড এক্সারসাইজ কন্টিনিউ রাখতে হবে। আপনারা যদি মনে করেন যে আমার কোলেস্ট্রল কমে গেছে, এখন ডায়েট কন্ট্রোল করবো না বা এক্সারসাইজ করবো না, তাহলে কিন্তু আবার এটা বেড়ে যেতে পারে। এটা একটা সহজাত প্রবৃত্তি, কারণ আমরা যে ক্যালোরিটা ইনটেক করবো সেটাকে যদি আমি খরচ না করি, বা আমাদের শরীর যতটা ক্যালোরি লস করে থাকে তার থেকে যদি আমরা বেশি ক্যালোরি ইনটেক করি, তো অবশ্যই সেই খাবারগুলো আমাদের কোলেস্ট্রলের সঞ্চিত থাকবে, তার ইফেক্ট অবশ্যই দেখা যাবে, ওয়েট গেইন হবে, কোলেস্ট্রল মাত্রা বাড়বে। তো বন্ধুরা, এই ওষুধটি রয়েছে, এটা যে ডোজ, সেটা হচ্ছে 10 ফোঁটা করে নিয়ে 3 বার কয়েক চামচ জলের সঙ্গে খাবেন। আর এর রেজাল্ট অবশ্যই 100% রেজাল্ট রয়েছে, কারণ আমি অনেক পেশেন্টকে দিয়ে দেখেছি। এটা একটা অভ্যর্থ হোমিওপ্যাথিক ওষুধ। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবেন। এরপরে দেখাবে একটা গুরুত্বপূর্ণ কোনো হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।